ঢাকা থেকে বাংলাদেশের কম খরচে যে কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে অন্যতম সীতাকুণ্ড। এই সীতাকুণ্ডে সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ঘুরতে আসে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে একদিন 2 রাতে সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্র সৈকত ও সবচেয়ে সুন্দর ঝর্ণা খয়াছড়া। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ভিডিওতে এমন কিছু তথ্য দিতে চলেছি যা এর আগে কেউ কখনো দেয়নি আপনাদের। যেহেতু এটি আমার একটি বাজেট ট্যুর, তাই আমি 19 নম্বর কাউন্টার থেকে একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে যে কাউকে বললে দেখিয়ে দিবে আপনাদের। এখন আমি স্টেশনের কাউন্টার থেকে 125 টাকা দিয়ে একটা টিকিট নিলাম, আর টিকিট নিয়ে আমি 3 নম্বর ও 4 নম্বর লাইনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। যখন 3 নম্বর ও 4 নম্বর প্ল্যাটফর্মে রেলের লাইন দিবে তখনই আমি সাথে সাথে উঠে পড়বো। আর একটা জিনিস মনে রাখবেন, এই ট্রেন হচ্ছে লোকাল ট্রেন, আর এই ট্রেনে ওঠার জন্য আপনি যদি আগে ট্রেনে উঠতে পারেন তাহলে ওই সিটটা আপনার। আমাদের ট্রেন ছাড়ার পূর্বে কক্সবাজার এক্সপ্রেস একটু দূরে যাওয়ার পর লাইনচ্যুত হয়, যার কারণে আমাদের 2 ঘন্টার মতো সময় স্টেশনে বসে থাকতে হয়েছিল। অবশেষে রাত 1:30টার দিকে আমাদের ট্রেন ঢাকার ব্যস্ত কংক্রিটের শহরের মধ্যে দিয়ে চলতে শুরু করে। লোকাল ট্রেনে ভ্রমণের সময় অনেক বন্ধুবান্ধব পেয়ে যাবেন যারা আপনার ভ্রমণের আনন্দটাকে দ্বিগুণ করে তুলবে। এমন অনেক গানের তালে তালে চলতে থাকে আমাদের ট্রেন। এক সময় ট্রেনের বগিতে থাকা সবাই ঘুমিয়ে পড়ি। ঘুম থেকে জেগে ওঠে দেখি নতুন এক সকাল। আমি মোটেও প্রস্তুত ছিলাম না এত সুন্দর সকাল দেখব, তাও আবার চলন্ত ট্রেনে করে। আর মনে হচ্ছিল পৃথিবীর সব সৌন্দর্য আমি একাই দেখছি। ছবির মতো সুন্দর এখানকার গ্রামগুলো, নেই কোনো কোলাহল। আকাশ, গাছপালা ও পানি মিলেমিশে একাকার হয়ে আছে এইখানে। অবশেষে 8:30টার দিকে আমরা সীতাকুণ্ড স্টেশনে এসে পৌঁছালাম। আমরা এই দিক থেকে ঢাকা থেকে আসছি, আর এখান থেকে ওই স্টেশন থেকে আপনারা ঠিক এই বরাবর আসবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা রাস্তা, ওই রাস্তা থেকে আপনারা ওই দিকে গেলেই সীতাকুণ্ড বাজার পাবেন। সীতাকুণ্ড বাজার থেকে সকালের নাস্তা শেষে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে যেতে হবে চন্দ্রনাথ পাহাড়ে। এতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আপনি যদি একা হয়ে থাকেন তাহলে 50 থেকে 60 টাকা ভাড়া দিয়ে একটা রিক্সা নিয়ে নেবেন। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে চন্দ্রনাথ পাহাড়ের। 30 টাকার বিনিময়ে আমরা বিশাল বড় একটা লাঠি নিলাম, আর এই লাঠিটা ব্যাগে দিলে আমাদের আবার পুনরায় 20 টাকা ফেরত দিবে, আর এই ভাড়াটা 10 টাকা। এখন আমি অবস্থান করতেছি চন্দ্রনাথ পাহাড়ের মেইন গেটের সামনে, আর এটার নাম কালীর মহাতীর্থ চন্দ্রনাথ ধাম। তো চলুন ভিতরের দিকে যাওয়া যাক। এখানে আসলে 2টা রাস্তা পেয়ে যাবেন। আপনারা অবশ্যই বামের রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবেন। আর একটা কথা না বললেই নয়, জীবন সংগ্রামের তাইলে জীবন আনন্দের। তো চলুন আমরা আজকে এখান থেকে জীবনটা সংগ্রাম করতে শুরু করি। আর আমার সাথে আরিফ ও হাসান আছে। জীবন শেষ, জীবন ওদের শেষ নাকি? একটা জিনিস না বললেই নয়, বুধবারে প্ল্যান করি যে আমি এখানে আসবো, কিন্তু বুধবারেই দুপুর থেকে ঘূর্ণিঝড় দানার প্রকোপ বাড়তে শুরু করে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমার ইচ্ছা ছিল যে আমি এখানে আসব, কিন্তু লাঞ্চের পর থেকে এই পরিমাণ বৃষ্টি হয় গাজীপুরের ওইদিকে, আমার এখানে না আসার ইচ্ছাটা একদম হারিয়ে গিয়েছিল। কি অবস্থা বড়? তো বাসায় ফোন দিলাম, বাসা থেকে সবাই না করে। আমার অফিসের বস সেও আমাকে না করলো যে তোমার অনেক সমস্যা, এই মুহূর্তে তোমার যাওয়াটা ঠিক না। কিন্তু মন যেটা স্থির করছি সেটা না করা পর্যন্ত আসলে মনের তৃপ্তিটা মিটছে না। ফাইনালি এখানে আসার পর ওই ঘূর্ণিঝড়টা নেই, আলহামদুলিল্লাহ। আজকের পরিবেশটা খুবই সুন্দর, রোদ, তারপরে ঠান্ডা, সব কিছুই এখানে আছে। আমি এখনো যেখানে দাঁড়িয়ে আছি ঠিক এইখানটা আসার পর আপনারা এই রাস্তাটায় ভুলে উঠবেন না, কারণ এই রাস্তাটা নাকি অনেক খারাপ। এই রাস্তাতে যারা নামতেছে তারা ওইটা বলতেছে। তো আপনারা ঠিক এই রাস্তাতে উঠবেন। এই রাস্তাটা নাকি অনেক বাতাস আছে, ঢালু টাইপের রাস্তা। তো চলুন আমরা এই রাস্তা দিয়ে যাবো। স্ট্রাগলার আতিক, দেখুন পাহাড়ের সিঁড়িগুলো কতটা খাড়া খাড়া। এখান থেকে
পাহাড়টা দেখুন। এখান থেকে পাহাড়টা মিনিমাম 100 তলা হবে। এখান থেকে এই পাহাড়টা মিনিমাম 50-60 তলার মতো হবে। এখানে আসার আগ পর্যন্ত এই চন্দ্রনাথ পাহাড় আমার কাছে ডাইল ভাত মনে হইতো, কিন্তু এইখানে আসার পর বুঝতেছি আসলে বিষয়টা কি। যত উপরের দিকে উঠতেছি তত সীতাকুণ্ডের সৌন্দর্যতা দেখতে পাচ্ছি। দেখুন এখানকার ভিউটা দেখুন। হ্যাঁ, আর এই ভাইদের নাকি অবস্থা অনেক খারাপ। আমার ভ্রমণ সঙ্গী একটা পাইছি, মানে দুইটা পাইছিলাম। একটা স্বাস্থ্য বেশি, যার কারণে ও 10-15 মিনিট ওঠার পরে ও আর ওঠার জন্য পারতেছে না। ও আমাদেরকে বললো, ভাই আপনারা উঠে যান, আমি নিচের দিকে চলে যাই। কিন্তু আমার সাথে একজন আছে, ওর নাম হাসান। ও আমার মতো হালকা পাতলা, কিন্তু ওর অবস্থা বারোটা। সেই সাথে আমার জীবন যায় যায় অবস্থা। আর এইভাবে বলতেছে খারাপ অবস্থা, নাকি জীবন যায় যায় অবস্থা। এরকম লাগতেছে। সমুদ্র থেকে একদম পরিষ্কার স্নিগ্ধ বাতাস আমাদের শরীরে লাগতেছে, আলহামদুলিল্লাহ। এমন অসংখ্য খাড়া খাড়া সিঁড়ি ট্রেকিং করে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের প্রথম মন্দিরে। এখানে আমার মতো অনেক ভ্রমণ পিপাসুরা এসেছে পাহাড়ের নিচে থেকে। তাদের একটাই উদ্দেশ্য চন্দ্রনাথ পাহাড়ের সর্বোচ্চ চূড়া জয় করবে। এখানে একটু রেস্ট করলাম। আর এখন হচ্ছে এই মন্দিরের পাশ দিয়ে একটা এই যে রাস্তা গেছে, আর এই রাস্তা দিয়ে হচ্ছে আমাদের সর্বশেষ গন্তব্য, ওই যে ওইটা। ভ্রমণ পিপাসুরা এরকম কঠিন ট্রেকিং পার করে আসতেছে এই পাহাড়টা ভ্রমণ করার জন্য। পাহাড়ের প্রত্যেকটা জায়গায় এক একটা ভিউ পয়েন্ট। আপনি দেখুন, এইখান থেকে পাহাড়, তারপর সমতল ভূমি, সাগর। কোনো এক সময় আপনার টাকা হবে অনেক, সময় থাকবে অনেক, কিন্তু ওই বয়সটা থাকবে না। তাই চেষ্টা করবেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার। জীবনে টাকা পয়সা, বাড়ি ঘর, ধন সম্পত্তি দিয়ে কিছুই হবে না যদি আপনার চোখটাকে এই পৃথিবীটা ঘুরে না দেখাতে পারেন। এই লাঠিটা যে কতটা উপকারের, আসলে একজন বলছিল ভাই এই লাঠিটা যে কত উপকারের। লাঠি ধরে উপরে চলে আসেন, যখন লাঠি ধরার বয়স হবে তখন এখানে আর আসতে পারবেন না। হ্যাঁ ঠিক ভাই, রাইট। এই লাঠিটা যে কতটা উপকারের, কারণ এই লাঠিটার হচ্ছে ভর দিয়ে আমি হাত দিয়ে লাঠির উপর ভর করতেছি, যার ফলে আমার পায়েতে কম প্রেশার পড়ছে। কি অবস্থা আপনার? এই তো দেখতেই তো পাচ্ছেন ভাই, জীবন শেষ। জীবন শেষ না? যারা বিয়া করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, হ্যাঁ, যাদের বউ অনেক জ্বালায় তাদের সীতাকুণ্ড, তারা তাদের বউরে নিয়ে সীতাকুণ্ড চলে আসেন পাহাড়ে। সারা জীবনের জন্য ভাই ঠান্ডা হয়ে যাবে ভাই। আমার মনে হচ্ছে আমি আর পারবো না, কারণ হ্যাঁ আমার সামনে এখন যে সিঁড়িটা দেখতে পাচ্ছি, এই সিঁড়িটা ট্রেকিং করা খুবই কষ্টসাধ্য হয়ে পড়বে। কি অবস্থা ভাই আপনাদের? আলহামদুলিল্লাহ। আর বললেন, আপনারা আসছেন কোথা থেকে? আমরা আছি নরসিংদী থেকে। নরসিংদী থেকে। 500 টাকা আজ দিল এবার ভাই। আমার এক আঙ্কেল এই বয়সে কি সুন্দরভাবে পাহাড় ট্রেকিং করতেছে, তার মধ্যে কোনো ক্লান্তির চিহ্নই আমি দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এই জোন বয়সে আমাদের অবস্থা খারাপ। আঙ্কেল কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অবশেষে আমরা চন্দ্রনাথ মন্দিরের মেইন গেটের সামনে। বিসমিল্লাহ। চন্দ্রনাথ হিন্দু সম্প্রদায়ের কাছে এটি একটি পবিত্র স্থান। প্রচলিত আছে নেপালের কোনো এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর 5 কোণে 5টি শিব মন্দির তৈরি করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিব মন্দির অন্যতম। যাই হোক, পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে এত সুন্দর ভিউ দেখার জন্যই এতটা কষ্ট করে উপরে ওঠা। পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার মন ও প্রাণ মুগ্ধ হয়ে যায়।
আর মনে মনে স্থির করছিলাম আরেকটু সময় যদি এখানে থাকতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে আমাদের পাহাড় থেকে নিচে নামতে হয়। অনেক সুন্দর সুন্দর ভিডিও আল্লাহর সৃষ্টি দেখাচ্ছে, আপনারাও এই ভ্রমণ প্রেমী হবেন, ভ্রমণের উদ্যোগ নিয়ে আপনারাও বেরিয়ে পড়বেন আল্লাহর অপরূপ সৌন্দর্য দেখার জন্য। টাকা পয়সা দিয়ে কিছু হবে না জীবনে, টাকা পয়সা অনেক থাকবে কিন্তু এই সময়টা থাকবে না। কিন্তু এরকম ঘোরাফেরা আপনি যদি না দেখা চলে যান, এটা আফসোস, সবচেয়ে বড় আফসোস টাকা পয়সা থাকার পরেও। পাহাড় থেকে 5-6 মিনিট নামার পর এরকম একটা গাছ দেখতে পারবেন। আর এখানে হচ্ছে দুইটা রাস্তা, একটা হচ্ছে এই রাস্তাতে হচ্ছে নামতে হবে হেঁটে হেঁটে, আর ওই পাশে আর একটা রাস্তা আছে, ওই রাস্তাতে আপনি সিএনজি করে নামতে পারবেন। আমাদের সাথে আরেকজন আছে, ওকে হচ্ছে আমরা যেখান থেকে উঠছি ওইখানে রেখে আসছি, যার কারণে আমরা সিএনজি করে নামবো না, আমরা এই রাস্তা হয়েই হেঁটে হেঁটে নিচের দিকে যাব। নামার সময় আমার এক বিপরিচিত ভাইয়ের সাথে দেখা হইলো। কেমন আছেন ভাই? অনেক খাড়া ভয়ঙ্কর সিঁড়ি ট্রেকিং করে অবশেষে নিচে চলে আসলাম। চন্দ্রনাথ থেকে জনপ্রতি 60 টাকা সিএনজি ভাড়া দিয়ে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দিকে রওনা দিলাম। 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগে যায় আমাদের। চন্দ্রনাথ পাহাড় থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব মোটামুটি ভালোই, কেউ ভুলেও হেঁটে রওনা দিবেন না, কারণ এই পথটা অনেক আঁকাবাঁকা। আমি এখন আছি গুলিয়াখালী সিএনজি গ্যারেজে। এখান থেকে এখন সামনে বেড়িবাঁধটা আছে, এই বেড়িবাঁধের পরে যদি পানি থাকে তাহলে আমাকে নৌকা করে ওই গুলিয়াখালী সি বিচে যেতে হবে, আর যদি পানি না থাকে তাহলে আমরা হেঁটে হেঁটে ওই সি বিচে যেতে পারবো। যেহেতু এখন এই নদীতে পানি নেই, তাই আমাকে এই পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ওইখানটা যাইতে হবে। গুলিয়াখালী বাংলাদেশের ভিন্ন এক রকমের সমুদ্র সৈকত। এর একদিকে রয়েছে লবণাক্ত সাগর, অপর দিকে রয়েছে কেওড়া বন। এখানকার সবুজ গালিচার বিস্তীর্ণ মাঠ ভ্রমণ পিপাসুদের বেশি আকৃষ্ট করে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল তরুণ শিক্ষার্থী সীতাকুণ্ড ভ্রমণে এসে গুলিয়াখালীর ব্রিজের কিছু ভিডিও ও ছবি ইউটিউব ও ফেসবুকে আপলোড দেয়। অনলাইনের কল্যাণে ভ্রমণ পিপাসুদের কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতে শুরু করে। পরবর্তীতে পর্যটকদের আনাগোনা দিন দিন বাড়তে থাকে এইখানে। সাগরের পাড়ে আসছি, আর সাগরের পাড়ে এসে যদি এই সাগরে যদি না গোসল করি তাহলে এখানে অনেক বড় একটা ব্যর্থতা হয়ে যাবে। তাই আমরা সবাই তিনজনেই ড্রেস চেঞ্জ করে নিলাম। এখন আমরা হচ্ছে যাচ্ছি সাগরের দিকে। ক্যামেরা চালু করার কথা আমার মনে ছিল না। আমি কিনারা থেকে বুক পানি পর্যন্ত চলে এসেছি, আর আমার মতো অসংখ্য মানুষ পানিতে নেমে গোসল করছিল। আর এই প্রথম সমুদ্রের পানিতে নামতে পারায় আমার অনেক ভালো লাগছিল। যে কোনো সময় আবার জ্বর আসতে পারে, তো অবশ্যই চারিদিকে খেয়াল রাখতে হবে আসলে জ্বর আসতেছে কিনা। আর জ্বরের কবলে যদি পড়ে যান, আপনি যদি কপাল ভালো থাকে, যদি ভালো সাঁতার দিতে জানেন তাহলে ব্যাগে আসতে পারবেন, আর নাহলে আপনাকে ফাঁসি নিয়ে যাবে। তাই অবশ্যই চারিদিকে খেয়াল রাখবেন। আর যারা সাঁতার জানেন না তারা ভুলেও এই পানি পর্যন্ত আসবেন না। সাঁতার জানেন না? না, আমি তো ভুলে না, আপনি মিথ্যা কথা বলছেন ভাই। সাঁতার যদি না জানেন আপনি এখানে আসতে জীবনে শ্বাস পেতেন না। আমি তো আসলে জানি না, আমি তো হঠাৎ করে এখানে আসতে বসছি। এখন আমার কি করা যায়? গুলিয়াখালীতে যদি দুপুরের দিকে আসেন তাহলে আমাদের মতো সুন্দর একটা মুহূর্ত গেইন করতে পারবেন। যারা কিনা সমুদ্রে নামতে ভয় পান তারা অবশ্যই বিকালের দিকে আসবেন। সন্ধ্যার সূর্য অস্তটা দেখতে অনেক ভালো লাগবে আপনাদের। আর এটা এমন একটা জায়গা যেখানে আসতে কোনো টিকিট লাগে না, কোনো হোটেল বুকিং করতে হয় না, জাস্ট আসবেন অ্যান্ড সময়টা এনজয় করবেন। বেশি গেলে সমস্যা আছে, যে কোনো সময় জ্বর বাটা আসতে পারে। খাওয়া দিতেছে না এখানে। হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি নাটক কম করে প্রিয়। ও সুন্দর একটা
মানে বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা মানে ডায়লগ দিছে ভাই, মুরব্বি মুরব্বি বিদেশে আবার যা করে সেটা ভালোর জন্য করে। আমরা যখন এখান থেকে উঠে আসলাম আর এখানে আসার পরে দেখেন ঝড় ভাটাটা শুরু হয়ে গেছে। আর ঝড় ভাটা যখন আসে তখন এই সাগরের ঢেউগুলো আরো বেশি বড় হয়, ঝড় ভাটা শোনা যাচ্ছে। আর দেখুন সবাই কিন্তু ঝড় ভাটার কথা শুনে মানে সাগর থেকে উঠে যাচ্ছে। সৈকতের ওইদিকে একা একা বসে ফিল নেওয়ার মতো অনেক জায়গা রয়েছে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা আর ওইদিকে যাব না। সিএনজি স্ট্যান্ড থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে সীতাকুণ্ড মহাসড়কের দিকে রওনা দিলাম। আর একটা জিনিস মনে রাখবেন, এখান থেকে একজন যেতে যে খরচ হয় 5 জনের যেতে একই খরচ হয়। সীতাকুণ্ড মহাসড়ক থেকে ঢাকাগামী অনেক লোকাল ও দূরপাল্লার বাস পেয়ে যাবেন। এখান থেকে জনপ্রতি 40 টাকা ভাড়া দিয়ে মিরসরের বড় তাকিয়ায় যেতে হবে। অবশ্যই বাসের হেল্পারকে বলে রাখবেন খয়াছড়া ঝর্ণা যাবেন, তাহলে তারা সঠিক জায়গাতে নামিয়ে দিবে। বড় তাকিয়ার মহাসড়ক পার হয়ে একটু সামনের দিকে আসলে পেয়ে যাবেন সিএনজি। এখান থেকে জনপ্রতি 20 টাকা ভাড়া দিয়ে খয়াছড়া বাজারে যেতে হবে। যেহেতু আমরা 3 জন ছিলাম তাই আমাদের ফুল সিএনজিটা ভাড়া নিতে হয়েছিল। 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম খয়াছড়া বাজারে। খয়াছড়া ঝর্ণা যাওয়ার আগে অবশ্যই আপনারা এই মামার দোকান থেকে অ্যাংলেট নেবেন। নতুন অ্যাংলেটগুলো হচ্ছে 60 টাকা করে আর পুরান অ্যাংলেটগুলো হচ্ছে 10 টাকা করে। তো আমাদের যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা ট্যুর, তাই আমরা পুরানটাই নিতেছি 10 টাকা দিয়ে। কাঠের পুল থেকে খয়াছড়া ঝর্ণা যাওয়ার রাস্তা শুরু। এদিকে অনেক হোটেল পেয়ে যাবেন, এখানে খাবার অর্ডার দিয়ে গেলে আপনার জন্য খাবার তৈরি করে রেখে দিবে। কিন্তু আমরা খয়াছড়া ঝর্ণা যাওয়ার মাঝপথে যে কোনো হোটেলে খাবার অর্ডার দিব, যেন ঝর্ণা থেকে এসে পরিষ্কার পানি দিয়ে গোসল করতে পারি। আর এসব হোটেলের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এখানে আপনারা আপনাদের ব্যাগ ও প্রয়োজনীয় জিনিসপাতি রেখে যেতে পারবেন। আপনাদের মোবাইলে যদি চার্জ না থাকে মোবাইল চার্জে বসিয়ে দিতে পারবেন। আর এইসব হোটেলের খাবারের প্যাকেজগুলো বিভিন্ন পর্যায়ের হয়ে থাকে। আমরা 150 টাকা প্যাকেজটা নিয়েছিলাম। হোটেলে সব কিছু বুঝে দিয়ে বের হলাম মানে ঝর্ণার দিকে। খয়াছড়া ঝর্ণা যাইতে 20 টাকা করে একটা টিকিট কাটতে হয়। আর অবশ্যই এখানে আসার পূর্বে হোটেলে যখন ব্যাগ রাখবেন তখন সাথে করে 20 টাকা নিয়ে আসবেন। এটা থেকে সে ছোটবেলার পিচ্ছিল খাওয়ার কথা মনে হচ্ছে। আমি অবশ্য একটা পিচ্ছিল দিবই। এখানে আপনারা বলতে পারেন আসলে এইরকম অচেনা রাস্তা আপনারা কীভাবে যাচ্ছেন। মানুষ যে হাঁটে পায়ের ছাপ থাকে, মানে রাস্তাটা পরিষ্কার পিছলানো থাকে, আর রাস্তার মধ্যে 1-2 মানুষ সবসময় দেখা যায়। এটা নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। আর এই ঝর্ণার যাওয়ার জন্য সবচেয়ে কঠিন জায়গাটা এইখানেই। আর এই যেখানে দড়ি আছে, এই দড়ি বইবে উপলব্ধি করতে পারবেন। অবশেষে পৌঁছে গেলাম আমাদের সেই ঝর্ণায়। কিন্তু সবারই হয় না, যাদের সাহস আছে তারা আসলে এখানে উঠতে পারে।
আমরা আছি এখন খয়াছড়া ঝর্ণার একদম নিচে ধাপে, উপরে আরো আছে, কিন্তু আমাদের শরীরে যথেষ্ট পরিমাণে ক্যালোরি না থাকার কারণে আমরা আর ওই রাস্তাটা ট্রেকিং করে উপরে উঠতে যাচ্ছি না। আর সময়ও কম, 5টার পরে এটা মানে অফ করে দেয়, কারণ 5টার পরে যদি আপনি এখানে থেকে না যেতে পারেন তাহলে এই রাস্তাটা যে গহীন, সন্ধ্যার কারণে রাস্তা অন্ধকার হয়ে গেলে আর যাইতে পারবেন না। তো এর জন্য এই ঝর্ণাটা 5টা পর্যন্ত রানিং থাকে, আর এখানে যারা আসবেন 5টার মধ্যে ব্যাক করার জন্য চেষ্টা করবে। হোটেল থেকে খাওয়া দাওয়া শেষ করে সিএনজি দিয়ে বড় তাকিয়ায় চলে আসলাম। সিএনজি যেখানে নামিয়ে দিবে সেখানে সন্ধ্যার পরে কোনো বাস থামে না, তাই একটু হেঁটে বড় তাকিয়া বাজারে আসতে হবে। এখান থেকে চট্টগ্রাম হয়ে ট্রেনের মাধ্যমে ঢাকা আসতে পারবেন, অথবা আপনি যদি দ্রুত ঢাকায় আসতে চান তাহলে বড় তাকিয়া বাজার থেকে বাসের মাধ্যমে ঢাকায় আসতে পারবেন।